জো বাইডেনের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সাইড লাইনে, এটা প্রথম বোধহয় কোনো সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনুস উনি স্বনামেই প্রতিষ্ঠিত, স্বনামেই উনি বিখ্যাত নোবেল লরিয়ট, অনেক নোবেল লরিয়ট ছিলেন, কিন্তু আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থানটা বোধহয় সবার উপর, উনি ক্যাপ্টেন অফ দ্য নোবেল লরিয়ট আমার কাছে মনে হয়। তো আপনার যে বিষয়গুলো ছিল সেখানে কথার মধ্যে, যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে পার্টনারশিপটা, যেটা তারা সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সবসময় ছিল। আমাদের উন্নয়ন পার্টনারদের মধ্যে সবচেয়ে বড় আপনার অংশীদার। তো সেটা কিন্তু এবারের এই বৈঠকের মধ্য দিয়ে আরও বেশি আপনার রিঅ্যাফার্ম হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে সম্পর্কটা আগে যেমনই থাকুক না কেন সবসময় ভালো ছিল, তারা ভালো রাখার চেষ্টা করেছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে হয়েছিল। কিন্তু এবারে যে নতুন সরকার এসছে, যে সরকার আপনার রিফর্মের জন্য কাজ করবেন, আপাতত অন্তত নির্বাচনটা হওয়ার আগ পর্যন্ত, আগামীতে যে নির্বাচন হবে তার আগ পর্যন্ত সেই সংস্কার প্রক্রিয়াতে সহযোগিতা করবেন এবং বাংলাদেশের জনগণের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, এবং যেটার মূল ভিত্তি হচ্ছে সেই বিষয়টা তো এসছে, সেখানে আপনার পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুদেশের জনগণের মধ্যে শক্তিশালী মেলবন্ধন টিকিয়ে রাখা বা এগিয়ে নিয়ে যাওয়া। সবচেয়ে যে বিষয়টা আপনার খেয়াল করা উচিত, এবারকার আপনার ডিবেটের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ শান্তি, নির্ভরযোগ্য উন্নয়ন, মানবিক মূল্যবোধ, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসঙ্গে কাজ করার একটা অদম্য আগ্রহের কথা বলেছেন এবারকার আপনার ডিবেটে। তবে বিশেষ করে যে জিনিসটা বাইলেটারাল মিটিংয়ে যেটা হয়েছিল, যে শক্তিশালী মেলবন্ধনটা সকল ক্ষেত্রেই আপনার ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশের জনগণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে, আরও বেশি সুদৃঢ় করার সরকার নয়। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে জনগণের বন্ধু হওয়া, এক দেশের নাগরিক আরেক দেশের নাগরিক, জনগণের সঙ্গে যেন জনগণের সম্পর্কটা গড়া। এই প্রসঙ্গে আবারও আসবো। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। ব্যারিস্টার অসীম যেটি বলছিলেন যে জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা, আমি যেই প্রশ্নটি করেছিলাম যে আমরা কি এখন আমেরিকার বলয়ে ঢুকে গেলাম কিনা, ঢুকে যাচ্ছে কিনা, এরকম একটা প্রশ্ন এসছে। তো বিগত সময়ে বাংলাদেশে যে সরকারটি ছিল, আপনারাও সেই সরকারের অংশীদার ছিলেন। তো এই সরকারকে বলা হয়ে থাকে যে শেষ সময়গুলোতে যে ভারত কিংবা চীন এই বলয়ের মধ্যে এই সরকার ঢুকেছিল, এবং আপনারাও কিন্তু, আপনাদের উপরও কিন্তু একই কথা জনগণের পক্ষ থেকে বলা হয়েছিল। তো এই বলয়ে ঢুকে যাওয়া কিংবা কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোকে বাদ রেখে এটি আসলে কতটুকু কার্যকর হয়? জি, আমি একটু পিছনে যাব। যে জওহরলাল নেহরুর সাথে রাশিয়ার পার্সোনাল ফ্রেন্ডশিপ ছিল, এবং 1945 বা 42 সালেই, যখন 45 সালে কোল্ড ওয়ার শুরু হয়ে গেল, ঠিক তখনই কিন্তু আমেরিকার একটা বড় থিঙ্ক ট্যাঙ্ক ভারতকে ভাগ করতে হবে এটার মাস্টার প্ল্যান করে ফেলেছে, এবং এটা অনেক এভিডেন্স আছে। তার মধ্যে একটা হচ্ছে র্যাডক্লিফ, তার ভারত পাকিস্তান ভাগের জন্য র্যাডক্লিফ কোনো ফি নেয়নি, উনি বলছিল আগেই রেডি ছিল। কেন ভারতকে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা মেইন কারণ ছিল যে জওহরলাল নেহরু যেহেতু অত্যন্ত রাশিয়ার ঘনিষ্ঠ, পুরো ভারত এক থাকলে ভারতটা কমিউনিস্ট কান্ট্রি হতে পারে অথবা কোল্ড ওয়ারে রাশিয়ান বলা যেতে পারে। সো দে নিডেড এ পাকিস্তান, অ্যান্ড পাকিস্তানকে ইয়াঙ্গার ব্রাদার অফ আমেরিকা বলা হতো ফর লং টাইম। এবং সেটার প্রভাব বাংলাদেশেও ছিল না এমনটা না, বাংলাদেশেও ছিল। যে কারণে 71 সালে বাংলাদেশে যখন জেনোসাইড করা হলো, আমেরিকা কিন্তু বাংলাদেশের পক্ষ নিতে পারেনি, আমেরিকান সরকার, কিন্তু আমেরিকার জনগণ তখন নিয়েছিল। যেটা আমি বলছি যে এই ভূখণ্ডটা বামপন্থী কিউবা অথবা চায়না এরকম কখনো ছিল না, এখানে আমেরিকান প্রভাব সবসময়ই ছিল। এবং বঙ্গবন্ধুও যখন দেশ স্বাধীন হলো, তিনি সবার আগে গুরুত্ব দিয়েছিলেন এই আমেরিকার সাথে রিলেশন এবং ইসলামিক ওয়ার্ল্ডের সাথে রিলেশন। খন্দকার মোশতাককে তিনি অনেক প্রায়োরিটি দিতেন এই কারণেই, যেটা আমরা পরে জেনেছি, যে খন্দকার মোশতাকের সাথে আমেরিকার একটা ঐতিহাসিক পুরনো সম্পর্ক ছিল। নাও এরপরে জাসদ এখানে বামপন্থী একটা মুভমেন্ট করার চেষ্টা করলো, ফেইল হলো। সিরাজ শিকদারকে হত্যা করা হলো, তাহেরকে হত্যা করা হলো। অর্থাৎ এখানে কোল্ড ওয়ার পিরিয়ডে বাংলাদেশ কোনোভাবেই রাশিয়ান বলয়ে যেতে পারে নাই, যদিও 71 সালে
রাশিয়ার একটা অসাধারণ ভূমিকা ছিল বাংলাদেশের পক্ষে, কিন্তু বাংলাদেশ রাশিয়ান বলয়ে কোল্ড ওয়ারে যেতে পারেনি, কখনোই পারেনি। এখন যে দেশটি কখনোই বামপন্থীরা এবং বামপন্থীরা আস্তে আস্তে থিওরিটিক্যাল বা তাদের জনপ্রিয়তাও কমে আসলো। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।